আমি প্রায়ই এই কথাটা বলি যে সুনীল গঙ্গোপাধ্যায় ক্রিকেট বিশ্বকাপ বলে স্বীকৃতি দিতেন না। কারণ এই ৮-৯টা দল খেলে, এদের ভিতর কম্পিটিশন হয় না। বড় দলগুলো যখন খেলে ছোট দলগুলো অসহায় আত্মসমর্পণ করে, ফলে বিশ্বকাপ জিনিসটা হয় না। কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপটা সম্ভবত এই জায়গায় একটা পাল্টা জবাব হয়ে থাকলো। বিশেষ করে যারা তথাকথিত ছোট ছোট দল নিয়ে বিশ্বকাপে আসছে, তারা একেবারে ওপেনিং ম্যাচ থেকে শুরু করে রীতিমতো চমকায় দিচ্ছে। সব ম্যাচে তারা জিতে বেরোয় যাচ্ছে তা না, কিন্তু সো কল্ড বড় দলগুলোকে বিরাট বিরাট চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দিচ্ছে। মনে হচ্ছে যে আসলেই লড়াইটা জমছে। সব ম্যাচে সব দল জিতবে না, কম্পিটিশন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কম্পিটিশনটা হচ্ছে। একেবারে বিশ্বকাপের শুরু থেকে আমরা দারুণ কম্পিটিশন দেখতেছি, এবং সেইটার বলতে পারেন যে একটা আল্টিমেট অর্জন হলো যে এই হতশ্রী জিম্বাবুয়ে তার সোনালী যুগ পার হয়ে এসে ধ্বংসস্তূপে বসবাস করতেছে বহুদিন ধরে। এই ধ্বংসস্তূপে বসবাস করতে থাকা জিম্বাবুয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারায় দিছে। বিশ্ব চ্যাম্পিয়ন মানে রানিং বিশ্ব চ্যাম্পিয়ন না, কিন্তু তারা তো আসলে বিশ্ব চ্যাম্পিয়ন দল। সেই দলটাকে হারায় দিছে। এই জিনিসটা আসলে পুরো বিশ্বকাপে এই পর্যন্ত যেটুকু খেলা হয়েছে তার একটা প্রতিফলন। যদিও বাংলাদেশ নেই বলে বিশ্বকাপের দিক থেকে আমরা একটু চোখ ফিরায় আছি, খুবই স্বাভাবিক। আমাদের কষ্ট লাগে বিশ্বকাপের খেলা দেখলে, যেখানে আমাদের থাকার কথা ছিল স্কটল্যান্ডের জায়গায়। এই যে উৎসব হচ্ছে, কম্পিটিটিভ উৎসব, এখানে আমাদেরও কিছু করার ছিল। ওকে, সেই জায়গাটা তো যা হওয়ার হয়েছে, এখন আমাদের সামনে তাকাতে হবে। চোখের সামনে একটা বিশ্বকাপ হচ্ছে এবং সেটা এরকম জমজমাট হচ্ছে। আমরা এই জমজমাট বিশ্বকাপটা কিভাবে আনফোল্ড হচ্ছে এবং জিম্বাবুয়ে কিভাবে অস্ট্রেলিয়াকে হারালো, এটার মিনিংটা কি, এই জিনিসগুলো অল্প কথায় একটু কথা বলি আজকে। দেখেন, মানে যদি ভাগ্য একটু এদিক ওদিক না হতো, তাহলে এবার বিশ্বকাপের ওপেনিং ডেতেই ইন্ডিয়া পাকিস্তান দুই দলেরই খবর হয়ে যাচ্ছিল। পাকিস্তান তো কার্যত হেরেই যাচ্ছিল নেদারল্যান্ডের বিপক্ষে। ওখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। নেদারল্যান্ড আগে ব্যাট করে মাত্র ১৪৭ রান করলো। আজকালকার টি-টোয়েন্টির জামানা, উপমহাদেশে খেলা হচ্ছে ১৪৭ রান তো মাত্রই। কিন্তু সেই মাত্র করতে পাকিস্তানের খবর হয়ে গেল এমন যে আসলে পাকিস্তান পারবে না মনে হচ্ছিল। একেবারে পেনাল্টিমেট ওভার পর্যন্ত পাকিস্তান খেলায় ছিল না। ৭ উইকেট হারায় ফেললো, আস্কিং রান রেট থেকে অনেক পেছনে পড়ে গেল। সেই সময় আসলে ফাহিম আশরাফ এসে একটা ঝড়ের মতো ইনিংস খেলে প্রথম অঘটন থেকে মুক্ত করলো বিশ্বকাপকে। দেখেন, ওই দিনই থার্ড ম্যাচে ইন্ডিয়া প্রায় বিপাকে পড়ে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা আগে ব্যাট করতে গিয়ে ওয়াংখেড়ের মতো জায়গায় ওরা করতে পারলো ১৬১ রান। আপনার মনে হতে পারে ১৬১ রান যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য যথেষ্ট, এবং আলটিমেটলি তাই হয়েছে। ১৬১ রান যথেষ্ট হয়েছে। ১৬১ তো দূরে থাক, ১০০ রানও হতে পারতো না, এরকম একটা অবস্থা হয়েছিল। সূর্যা কুমার যাদব যদি রুখে দাঁড়ায় 84 রানের একটা ইনিংস না খেলতো, এবং এটা আমি বলবো সূর্যা কুমারের ক্যারিয়ারের অন্যতম স্ট্রাগলিং ইনিংস। আপনার আলাদা করে ইনিংসটা দেখলে মনে হবে যে ভালো ইনিংস, কিন্তু সূর্যা কুমার যে দাপট দেখায় সেটা ইউএস এর বিপক্ষে দেখাইতে পারে নাই। এবং ইউএস এর বিপক্ষে বাকি ব্যাটসম্যানরা তো কার্যত ধসে পড়ছে। সেই জায়গা থেকে সূর্যা কুমারের ওই ইনিংসটা না হলে আমরা তৃতীয় ম্যাচে আরেকটা অঘটন দেখে ফেলতাম। পরের দিন আফগানিস্তান একটা দারুণ ফাইট করলো নিউজিল্যান্ডের বিপক্ষে। এটাকে ঠিক আনএক্সপেক্টেড বলা যায় না। আফগানরা অন্তত নিজেরা নিজেদের যা দাবি করে যে তারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, অমুক তমুক, তাতে তো তাদের নিউজিল্যান্ডকে হারানোর কথা, হারাতে পারে নাই। ভালো স্কোর বোর্ডে রাখছিল, 182 রানের স্কোর রাখছিল। এবং আফগানিস্তান কিন্তু সবার আগে এবার বিশ্বকাপ থেকে বাদ পড়লো, সবার আগে বাদ পড়া নিশ্চিত করলো। আফগানিস্তানের ওই মুখে ন মারিথং জগৎ বলে একটা কথা আছে। তাদের তো সবকিছুই এখন দেখি যে মুখে ন মারিতং জগৎ, মুখেই জগৎ মেরে ফেলে। তবে এই পরশ্রীকতরতার কথা যদি বাদ দেই, আফগানিস্তান কিন্তু এবার বিশ্বকাপের সবচেয়ে জমজমাট দুটো ম্যাচ উপহার দিছে। নিউজিল্যান্ডের ম্যাচটাকে আপনার একটু একপেশে মনে হতে পারে সেকেন্ড ইনিংসটা দেখলে, কিন্তু ফার্স্ট ইনিংসে নিউজিল্যান্ডের বোলিংয়ের এগেনস্টে ১৮২ করা আফগানিস্তানের জন্য অবশ্যই কৃতিত্বের ব্যাপার, এবং অবশ্যই এটা কম্পিটিটিভ একটা ইনিংস। কিন্তু নিউজিল্যান্ড তো আফগানিস্তান তো আসল কাজটা করলো পরের ম্যাচটা এসে সাউথ আফ্রিকার বিপক্ষে। ও মাই গড, কি একটা ম্যাচ হলো! এইটা সম্ভবত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে ওয়ান অফ দি বেস্ট ম্যাচ। আমার খুব মনে পড়তেছিল সেই ইংল্যান্ড নিউজিল্যান্ড ফাইনালটার কথা, বা একটা দুটো এরকম ম্যাচ হয়েছে, কিন্তু এই রকম মানে কেহ নাহি কারে ছাড়ে, সমানে সমান কি যে লড়াইটা হলো সাউথ আফ্রিকার সঙ্গে!
সাউথ আফ্রিকা ১৮৭ করলো, আফগানিস্তানও ঠিক ১৮৭ করলো। সাউথ আফ্রিকা প্রথম সুপার ওভারে গেল। প্রথম সুপার ওভারটায় সাউথ আফ্রিকা ১৭ করলো, আফগানিস্তানও ১৭ করলো। দ্বিতীয় সুপার ওভারে সাউথ আফ্রিকা করলো ২৩ রান, আফগানিস্তান মনে হচ্ছিল যে অনায়াসে ২৩ অন্তত করে ফেলবে। দেখেন প্রথম ২ বলে তারা রান পেল না। প্রথম বলটা ডট ছিল, দ্বিতীয় বলটায় উইকেট হারালো। তৃতীয় ৩, ৪, ৫ পরপর ৩ বলে গুরবাজ ৩টা ছক্কা মেরে দিল। মানে ৫ বলে ১৮ রান চলে আসলো। ৩-৬ ১৮। ৬ নাম্বার বলটা ওয়াইড হলো। মানে একটা বল বেড়ে গেল। ১৯ রান হয়ে গেল ৫ বলে। এখন ইকুয়েশনটা কি দাঁড়ালো দেখেন। লাস্ট বলে যদি ৪ হয়, ১৯ আর ৪ ২৩ আবার টাই হয়। সুপার ওভার নাম্বার ৩ তে চলে যাবে। এবার পরিস্থিতি এরকম। ৪ টা হলেই হয়েছে। কিন্তু ৪ ও না, গুরবাজ আসলে গেল ৬ এর জন্য। ৬ এর জন্য হাঁকালো, মনে হচ্ছিল যে রোপ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু না, পয়েন্টটা পার হয়েই বল ক্যাচ হয়ে গেল। এইটা গুরবাজ যেভাবে ভেঙে পড়ছিল, আসলেই কষ্ট লাগছে। আসলেই কষ্ট লাগছে। গুরবাজ এরকম বেশ কিছু ট্র্যাজেডির সাক্ষী হলো। আফগানিস্তানের হয়ে আগেও একবার এরকম দলকে জিতাতে গিয়ে জিতাইতে পারে নাই। আর এবার তো এই সাউথ আফ্রিকার বিপক্ষে যে নাটকীয় ম্যাচটা হলো, পুরোটা গুরবাজীয় ম্যাচ ছিল। পুরোটা। মূল ম্যাচটাও যে টাই হলো, সেখানেও গুরবাজের কৃতিত্ব সবচেয়ে বেশি ছিল। ফলে উত্তেজনার অভাব ছিল না। হোক আফগানিস্তান মুখে যা বলে সেটা করতে পারে নাই, সবার আগে বের হয়ে গেছে। কিন্তু উত্তেজনা তো দিয়ে গেছে। ওই ২ ম্যাচেই যথেষ্ট, এক ম্যাচে যে উত্তেজনা দিছে, পুরো বিশ্বকাপের পয়সা উসুল হয়ে গেছে। আফগানিস্তানের ২য় ম্যাচটার কথা আগে বলে ফেললাম, কিন্তু এর চেয়ে টেস্ট ম্যাচ কিন্তু এর আগের দিন নেপাল খেলে ফেলছে। নেপাল মাত্র ৪ ম্যাচে হারলো ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে যারা কিনা এখন দাবি করতেছে নিজেদেরকে এই সমসাময়িক দুনিয়ায় সবচেয়ে আগ্রাসী ক্রিকেট খেলে তারা, এবং তারা করলো ১৮৪ রান করলো বোধহয় আগে ব্যাট করে। হরিশ সর্বনাশ, ১৮৪ রানের বিপক্ষে নেপাল কি? যদিও নেপাল কেন যেন মনে হচ্ছে যে হোম গ্রাউন্ডে খেলতেছে। নেপালি দর্শকরা খুব জমায়ে দিছে। আর কালারফুল নীল লাল মিলায়ে নেপালি দর্শকরা যে এত সুন্দর, মানে চেহারার সৌন্দর্যের কথা বলতেছি না, মানে ওদের মাঠ মাথায় রাখার ক্ষমতা, অমুক তমুক। এই দলটার আসলে ক্রিকেটে ভালো একটা জায়গায় যাওয়া দরকার এই দর্শকের স্বার্থে। এই দর্শকরা যে মজাটা পায়, সেই দর্শকের প্রচণ্ড প্রেশার এবং নেপালিদের দুর্দান্ত পারফরমেন্স, তাতে কিন্তু তারা ইংল্যান্ডে হারাইতেই ধরছিল। জাস্ট ৪টা রান পেছনে থেমে গেল। ৪টা রান পেছনে। অ্যাটলিস্ট ওই ৪ রান হলে তো আরেকটা টাই ম্যাচ হতো, আরেকটা সুপার ওভারে আমরা যাইতে দেখতাম। ফলে নেপালকে আমরা বলতে পারি জায়ান্ট কিলিং এর সবচেয়ে কাছে চলে গেছিল। ফার্স্ট ডেতে যদি আপনি বলেন নেদারল্যান্ড জায়ান্ট কিলিং এর কাছাকাছি ছিল, এই সময়ে এসে নেপাল সবচেয়ে কাছাকাছি চলে গেল। জায়ান্ট কিলিং না হলেও হিস্ট্রি করে ফেলল ইতালি। ইতালি প্রথমবারের মতো কোনো গ্লোবাল টুর্নামেন্ট খেলতে আসলো, এবং ইতালি আপনি জানেন যে মূলত মাইগ্রেন্টদের দিয়ে গড়া দল। ইতালিরটা নিয়ে কালকে সকালেই আলাদা করে কন্টেন্ট পাবেন। আমি প্রতি কন্টেন্টে বলি অমুকটা নিয়ে করব, তমুকটা নিয়ে করব, করা হয় না, কিন্তু এটা একদম রেডি, কাগজপত্রে সব রেডি করে রাখছি। ইতালির ক্রিকেট হিস্ট্রি এবং এই যে মস্কা ভাইদের রোমাঞ্চকর অভিযান, এটা নিয়ে আলাদা করে বলবো। ফলে ইতালি নেপাল ম্যাচটা নিয়ে খুব বেশি না বলি, শুধু বলে যে ইতালি যেটা করছে এটা তো অবশ্যই হিস্ট্রি। কারণ নেপাল ছোট দল, নেপাল নিজেই কাউরে হারাইলে সেটাকে আমরা বলতাম জায়ান্ট কিলিং। ইংল্যান্ডকে হারাইলে তো তাই বলতাম। কিন্তু নেপালের ক্রিকেট ঐতিহ্য তো অ্যাটলিস্ট আপাত বিচারে ইতালির চেয়ে বেশি। ইতালি প্রথমবারের মতো বড় কোথাও আসছে, এসে হারায় দিছে, এবং ২ মস্কা ভাই ওপেন করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতায় দিছে। ফলে এটা জায়ান্ট কিলিং না হলেও এটা প্রথম অঘটন এবার বিশ্বকাপের। আর শেষ যে ম্যাচটা উপলক্ষে কন্টেন্টটা করতে বসা, সেটা হচ্ছে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া বধ। এটাকে ঠিক জায়ান্ট কিলিং বলা বা অঘটন বলা সবগুলোই ব্যাকরণে কোথায় যেন আটকায় যাচ্ছে। কারণ জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারাইছে টি-20-তে, এইটাকে ঠিক জায়ান্ট কিলিং কিভাবে বলবেন বা অঘটন কিভাবে বলবেন? মানে কনটেক্সট ছাড়া এটা বললে না, মনে হয় যে একটু অপব্যাখ্যা হয়ে যাচ্ছে। কারণ জিম্বাবুয়ে তো একসময়ের সেরকম দল যারা অস্ট্রেলিয়ারে হারাতে পারত, এবং যখন টি-20টা পৃথিবীতে প্রথম আসলো, তখনও কিন্তু জিম্বাবুয়ে মোটামুটি টি-20 সেরকম দল যারা অস্ট্রেলিয়ারে হারাতে না পারুক, অস্ট্রেলিয়ারে হারায় দিলে চমকায় যাওয়ার কিছু নাই। কিন্তু তারপর থেকে তো জিম্বাবুয়ে আসলে কি দেখলো? ওই টি-20 আসার ওই সমসাময়িক সময় বা ওর ৩-৪ বছর আগে থেকেই জিম্বাবুয়ের সেই মহিরুহের পতন হলো।
একসময় যে জিম্বাবুয়ে ১ নম্বরে চলে গেছিল, সেই জিম্বাবুয়ের পতন হইতে, হইতে, হইতে এমন দশা হলো যে স্বেচ্ছা নির্বাসনে চলে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মাঝে গত বিশ্বকাপে তারা সুযোগই পায় নাই। বাছাই পর্বই পার হতে পারে নাই। এরপরে ধুঁকতে, ধুঁকতে এখন অবস্থাটা এরকম হয়েছিল গত বছরখানেক আগেও যে এই দলটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবে না। সিকান্দার রাজা ছাড়া সিকান্দার রাজা ছাড়া আর এই রায়ান বার্ল একটু আমাদের এখানে এসে টেসে মোটামুটি খেলে। এই ছাড়া তো এই দলটার কিছু ছিল না। ওই আপনি ব্লেজিং মুজারাবানির কথা বলতে পারেন, ও অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছে। কিন্তু দলটা ওই অর্থে গোছানো না। কিন্তু গত বছরখানেক ধরে আপনি যদি একটু নোটিস করেন তাহলে এই বেনেট, রায়ান বার্ল, তারপরে আরও কয়েকজন, আর সিকান্দার রাজা তো ওল্ড ওয়াইন, যত বুড়ো হচ্ছে তত তার পারফরমেন্স বেটার হচ্ছে। এই যে অস্ট্রেলিয়ারে হারালো, এখানেও কিন্তু সিকান্দার রাজার একটা ক্যামিওর দারুণ ভূমিকা আছে। সিকান্দার রাজা আনবিলিভেবল। ওর বয়সী কেউ কি এখন আর পৃথিবীতে এরকম ডমিনেট করে খেলতে পারতেছে? আমি মনে করতে পারতেছি না। আনবিলিভেবল মানুষ, আনবিলিভেবল মানুষ। এবং শেষ পর্যন্ত তারা সেই গত বছরখানেকের তাদের যে ধারাবাহিকতা, সেটা যে ফ্লুক না, সেটা প্রুভ করলো। তারা জিম্বাবুয়ের আবার ২০০৩-এর জিম্বাবুয়ে হতে, অ্যান্ডি ফ্লাওয়ারদের জিম্বাবুয়ে হতে পৃথিবীতে অনেক মিরাকল ঘটা লাগবে। অনেক মিরাকল ঘটা লাগবে তারপরে যদি হয়। কিন্তু সেটা না হোক, জিম্বাবুয়ের একটা ক্রিকেট পাওয়ার হিসাবে টিকে থাকাটা খুব জরুরি পৃথিবীর জন্য। আসলে এই যে দেশগুলো যারা অরিজিন ক্রিকেটারদের নিয়ে খেলে, হ্যাঁ, আপনি বলতে পারেন ওদের ক্যাপ্টেন তো অরিজিন না। ওই একটা দুটো ঠিক আছে। একটা দুটো তো অস্ট্রেলিয়া দলেও আছে, ইংল্যান্ড দলেও আছে। ইংল্যান্ড দলেও তো অনেক অরিজিন ক্রিকেটার না। কিন্তু যাদের ক্রিকেট সংস্কৃতি আছে, ধরেন কেনিয়ায় মোটামুটি ছিল। জিম্বাবুয়ে পৃথিবীর আদি ক্রিকেট সংস্কৃতিওয়ালা একটা দেশ। ফলে জিম্বাবুয়ের মতো দল এরকম সাকসেস পাওয়া, তারা এরকম নিজেদের একটু, একটু করে ফিরে পাওয়া, এটা ক্রিকেটের জন্য খুব ভালো লক্ষণ, খুব ভালো লক্ষণ। এই যে আজকে স্কটল্যান্ড আমাদের বদলি হিসাবে খেলতে আসছে, আমাদের বুকের মধ্যে পুড়ে যাচ্ছে। কিন্তু স্কটল্যান্ড একটা পুরনো ফোর্স। স্কটল্যান্ডকে ক্রিকেটে থাকতে হবে, নেদারল্যান্ডকে ক্রিকেটে থাকতে হবে, আইরিশদের থাকতে হবে, জিম্বাবুয়েকে থাকতে হবে, নামিবিয়ার থাকতে হবে। নামিবিয়ারও ক্রিকেট ঐতিহ্য আছে। আফ্রিকার ওই অংশটায় ক্রিকেট ঐতিহ্য অনেক পুরনো। এই দলগুলোকে আমরা যদি ক্রিকেটে একটু সাকসেস পাইতে দেখি, একটু দেখি যে এই দলগুলো পায়ের তলে মাটি খুঁজে পাচ্ছে, তাহলে সেই জিনিসটা ক্রিকেটের জন্য খুব ভালো। দেখেন ওয়ানডে বিশ্বকাপটা যখন প্রশস্ত হলো, প্রসারিত হলো, তখন তো মুখ্য উদ্দেশ্য তাই ছিল যে প্রতি বছর কয়েকটা ছোট দল, কিন্তু ওই যে ঐতিহ্যবাহী দল, তারা আসবে, তারা ফাইট করবে। এবং আমরা তো একটা সময় পর্যন্ত ২০১৫ পর্যন্ত তাই দেখছি। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, বাংলাদেশে তো তখন মিনস, বাংলাদেশ এরা আসতেছে জিম্বাবুয়ে এসে ফাইট করে যাচ্ছে, দারুণ ফাইট করে যাচ্ছে। প্রতি বিশ্বকাপে একটা দুইটা জায়ান্ট কিল করতেছে, বিশ্বকাপের সমীকরণ বদলায় দিচ্ছে। সেই ওয়ানডে বিশ্বকাপটাকে একেবারে ছোট্ট করে ১০ দলের করে ফেলা হলো। আর ছোটদের ওখানে কিছু করার নাই। এখন এই টি-টোয়েন্টিটা দিয়ে যা একটু করণীয়, এবং এইটা দেখে আইসিসির শিক্ষা নেওয়া যে আমাদের ওয়ানডে বিশ্বকাপটাও আরেকটু প্রসারিত করতে হবে। অ্যাটলিস্ট ১৪-১৫টা ১৬টা দলের একটা টুর্নামেন্ট করতে হবে। তা নাহলে এই ছোট দলগুলো জীবনেও উঠে আসবে না। ওদের বড় দলের বিপক্ষে শক্তি প্রদর্শন করতে হবে। আমরা কি জানতাম যে ইতালি এরকম একটা কিছু করে ফেলতে পারে? আমরা কি জানতাম জিম্বাবুয়ে এরকম কিছু করতে পারে? নেদারল্যান্ড, নেপাল কত সুন্দর, সুন্দর খেলছে। এই জিনিসগুলো ওরা যদি খেলতে না আসে তাহলে কোত্থেকে জানবো? এইটাই এবার বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি। যে ছোট দলগুলো ফাইট করতেছে। ছোট দলগুলো একটা দুটো করে ম্যাচ জিততেছে। এইটা ক্রিকেটের সত্যিকারের বিশ্বায়ন হচ্ছে এই জিনিস। বিশ্বায়ন মানে এই না যে কাগজে কলমে অনেকগুলো দেশের উপস্থিতি। যাই হোক, শেষ পর্যন্ত বিশ্বকাপের জন্য শুভেচ্ছা। আর একদিন পরেই ভারত পাকিস্তানের সেই ঐতিহাসিক ম্যাচ, সেনসেশনাল ম্যাচ, সেই ম্যাচের জন্য ইয়ে থাকলো যে ম্যাচটা যেন আসলেই জমজমাট হয়। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।